তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রী একটা নাম দিয়েছেন, তাকে করা হয়েছে। এটা বন্ধ করতে হবে। সেটা হচ্ছে গণভোটের মধ্যে দিয়ে সংস্কার। কিন্তু তার আগেই আপনাকে এই আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। আমি 2026 সালের নির্বাচনকে সেই রকম একটা নির্বাচন মনে করি, ফাউন্ডেশনের। আপনি সেটা মনে করছেন এবং এগুলো হয়তো দেশের জন্য অবশ্যই কল্যাণকর হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের যারা স্টেক হোল্ডার, বড় দুটো শক্তি, আমরা যদি বিএনপি এবং জামাতকে এখন দেখি যে তাদের মধ্যকার যে বৈরিতা, আওয়ামী লীগ একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, এবং তার আপনি কিছু মনে না করলে একটু ইন্টারাপ্ট করি। এটা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি নয়, জনগণ। এটা বলে আমরা শুরু করলে আমরা কিন্তু অনেক জনগণ, বাট জনগণকে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে বলেই আসলে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো গিয়েছে, জনগণ সেই অর্থে অংশ নিতে পারেনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিএনপি এবং জামাতের মধ্যে যে বৈরিতা দেখছি, এবং তাদের তো দুটো অ্যালায়েন্স আছে, অন্যদিকে আওয়ামী লীগ এবং তার মিত্ররা নির্বাচনী প্রক্রিয়ার একেবারেই বাইরে, রাজনৈতিক প্রক্রিয়া তো তাদের এখন কোনো স্পেস নেই, এবং সরকারের অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে। একটা ভালো নির্বাচন করবার জন্য অবশ্যই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্ব অনেক বেশি, কিন্তু গত 17 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সেই অর্থে কোনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। চোখের সামনে এক একটা ঘটনা ঘটেছে, তারা চেয়েছে দেখেছে, এবং তারপরে ঘটনা ঘটে যাওয়ার পরে হয়তো আমরা সরকারের প্রতিক্রিয়া দেখেছি। তো এরকম অবস্থায় মাত্র কয়েকদিন আছে, 1 মাসও নেই, আপনি একটা ভালো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি বলি, সেটার ব্যাপারে কতখানি আশাবাদী? আপনি কি 17 মাস দিয়ে বিবেচনা করবেন না 16 বছর 17 মাস দিয়ে বিবেচনা করবেন? কারণটা আপনাকে আমি বলি, 16 বছর তো আমাদের কারোই পছন্দের ছিল না। এবং না পছন্দের বিষয় না জিল্লুর, গত 16 বছরে আপনি পুলিশকে যেভাবে ধ্বংস করে ফেলেছেন, এটাকে দলের হিসেবে পরিণত করেছেন, সেটা কি 16 মাসে সম্ভব এটা ক্লিয়ার করা? সেটা সম্ভব নয়। এই সরকার কি পারত? হ্যাঁ, খুব রোবাস্ট এবং খুব ড্রাস্টিক অ্যাকশনের মধ্যে চলে গেলে পারত। কিন্তু যেখানে পরাজিত শক্তি ক্রমাগতভাবে হুমকি তৈরি করছে, প্রতিবেশী দেশে আছেন বলে মনে হয়, আমি জানি না যে এই পলাতক সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি তো প্রতিবেশী দেশে আছেন, সেটা প্রতিবেশীরাও বলে, ভালো বললে ভালো, কেন আছে সেটাও প্রশ্ন আমাদের তুলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এই বিষয়ে আপনার সাথে কিন্তু আমি দ্বিমত করছি না, আমি কোনো অবস্থাতেই কন্ডোন করছি না যে এইটা, কিন্তু এইটা বলাই কি যথেষ্ট যে 17 মাসে কেন হলো না? বরঞ্চ আমরা প্রশ্ন করি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশকে দলীয় হাতিয়ারে পরিণত করার কারণে যে এই সিরিয়াস হ্যাভকটা হয়েছে, আপনি কি দেখুন এত কিছুর পরও এই যে মব আক্রমণ ইত্যাদি ইত্যাদি যেগুলি হচ্ছে, এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয়, কোনোটাই গ্রহণযোগ্য না। আমার পরের কথাটাতে যেন কোনো অবস্থাতে মনে না হয় যে আমি কন্ডন করছি। রেট্রিবিউশন বাংলাদেশে গত 17 মাসে পৃথিবীতে যে সমস্ত জায়গায় ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে ভায়োলেন্সের মধ্যে দিয়ে, সেইখানের তুলনায় প্রায় নন এক্সিস্টেন্ট। আমি আবার বলি নন এক্সিস্টেন্ট। আইসিজি রিপোর্টটা প্রথম বা দ্বিতীয় রিপোর্ট যেটা 2024 সালে, সেখানেও বলা হয়েছে। কারণটা কি জানেন? আপনি দেখুন সাধারণত কি হয়, আমি ইন্দোনেশিয়ার কথা বললাম, আমি ইরাকের কথা বললাম, অন্য দেশগুলো আপনি সুদানের তো এখন একটা গৃহযুদ্ধ চলতেছে, তাই না? সেই সমস্ত জায়গাতে আমরা যেগুলো দেখেছি যে এই রেট্রিবিউশনটা হয়, প্রতিহিংসার যে ভয়াবহতাটা আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ সেটা করতে দেননি বা তাতে অংশ নেন নাই। এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা অকস্মাৎ বললে হবে না যে এই যে 1000 ঘটনা ঘটেছে এটাই একেবারে ভয়াবহ কাণ্ড। 1000টা কেন, একটা ঘটনাও না ঘটা উচিত ছিল, তাহলে আমরা আরও বেশি দ্রুততার সঙ্গে অগ্রসর হতে পারতাম। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন, সরকারের যে প্রস্তুতি আছে কিনা, হ্যাঁ, সরকারের প্রস্তুতিতে ঘাটতি আছে, সরকারের দুর্বলতা আছে, অবশ্যই আছে। এই সরকারের দুর্বলতা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। অনেক কিছু করা যেত, করা যায়নি, বিভিন্ন কারণে করা যায়নি। একসময় হয়তো এগুলো নিয়ে আমরা আরও গভীরভাবে আলোচনা করতে পারবো। কিন্তু বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে শুধু সরকারকেই নির্বাচনটা করতে হবে কেন? আপনি তো শুরু করেছিলেন, তাই না, যে বড় দুটা স্টেক হোল্ডার আছে, তো এই দুইটা স্টেক হোল্ডারের দায়িত্ব আছে না? শুধু তারা নয়, জনগণ যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার,
তারা তো চান একটা নির্বাচন। এই বিষয়ে কারো কি সংশয় আছে? আমার নাই। মানুষ চান। তাহলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার একটা কিছু চাচ্ছে। আপনি যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেক হোল্ডার হন, আপনার কাজ কি? আগের কথাটাই ফিরে যাই, এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন। এর দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, সকলের। ফলে নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয়, একা সরকার পুলিশ নামিয়ে, সেনাবাহিনী নামিয়ে, ভিডিপি নামিয়ে, বিজেপি নামিয়ে করবে না। মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সে করতে হবে। আর এই যে আপনি মানে এটা করার জন্য যে প্রক্রিয়া, হ্যাঁ সরকার সেটা করছে, দুর্বলতা আছে, অসম্পূর্ণতা আছে। আমি শুরুতে বলেছি যেমন এই যে অসংখ্য অবৈধ অস্ত্র, এগুলো উদ্ধার করা হয়নি, এটা করা জরুরি। অবিলম্বে সেই জন্য ড্রাইভ দেওয়া দরকার, আমি মনে করি। তাই এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি যে বিভিন্নভাবে সরকারের উপর যে চাপ তৈরি করা হয়, সরকারের বাইরের শক্তিগুলো সরকারের উপর চাপ তৈরি করে, সেটাও একটা বিবেচ্য বিষয়। সামাজিকভাবে কিছু শক্তি তৈরি হয়েছে, যে কোনো ট্রানজিশনের সময় তাই তৈরি হয়, সেটাই তৈরি হয়েছে বাংলাদেশে। এবং তারা এক ধরনের চেষ্টা করছেন এই যে ডাইনামিক্সটাকে শেপ করে দেওয়ার জন্য। তো সেই বিবেচনার থেকেই আমার কাছে মনে হয় যে সকলে মিলে চেষ্টা করলে করা যাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটার কথা আপনি এখনো বলেন নাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে পরাজিত পলাতক শক্তির উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি এখন, তারা কি করতে চান? কারণ তারা একটা ডিস্ট্যাবিলাইজিং ফোর্স, এটা আপনাকে মনে রাখতে হবে। একটা ম্যাসিভ ডিস্ট্যাবিলাইজিং ফোর্স তারা। তাদের হাতে যে অর্থ আছে, তাদের হাতে আমার ধারণা প্রচুর অস্ত্রও আছে, এবং ওই যে বললেন না যে পার্শ্ববর্তী দেশের আনুকূল্য আছে, এগুলি তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আসলে, এই চ্যালেঞ্জটা কার? শুধু সরকারের জন্য এটা চ্যালেঞ্জ না, এটা সকল রাজনৈতিক শক্তির জন্য চ্যালেঞ্জ। কিন্তু রাষ্ট্র চালনার অ্যাপারেটাস তো সব সরকারের নিয়ন্ত্রণ, এবং সরকারকে আপনি যেমন প্রতিশোধ প্রতিহিংসার কথা বললেন এবং ঘৃণা যদি এগুলো বলি, তো এখানে এক ধরনের রিকনসিলিয়েশনের এই জায়গাটা তো সরকার একটু ফোকাস করতে পারতো। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা বলছি, আমি আপনাকে থামাবো। আপনি রিকনসিলিয়েশন শব্দটা বলেছেন, কার সাথে রিকনসিলিয়েশনের কথা বলছেন আপনি? আমি জানি না, কারণ আমরা দেখেছি যে আপনি আমাকে সরকারের আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি, তারা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া কিরকম হবে সেটা দেখতে সাউথ আফ্রিকাও গিয়েছিলেন। না সেটা জান, কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো তাদের প্রতিনিধিত্ব করছি না এই মুহূর্তে, আমি আমার প্রতিনিধিত্ব করছি। সেই অর্থে আমাকে বলুন, পৃথিবীতে কোন জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে যেখানে দুই পক্ষ, অর্থাৎ যারা পারপেট্রেটর, তারা ক্লিয়ারলি অ্যাকনলেজ করেন নাই যে তারা পারপেট্রেটর? আমাকে একটা উদাহরণ দেন। পারবেন না। কারণ কি জানেন? সেটা সাউথ আফ্রিকা দেখুন সবচেয়ে সাকসেসফুল। অনেক জায়গায় আপনার ট্রানজিশনাল জাস্টিস প্রসেসের মধ্যেই তো রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। তো সব জায়গায় সাকসেসফুল হয়েছে তা কিন্তু না। মানে আমরা মাঝে মধ্যে ভাবি, এমনভাবে কথা বলি যে যেন পৃথিবীতে কোনো একটা সাউথ আফ্রিকায় গিয়েছিলেন সেজন্য, যে কোনোভাবে একটা রিকনসিলিয়েশন করার জন্য আমরা কথাবার্তা বললি একেবারে সর্বত্র সফল হয় নাই। সাউথ আফ্রিকাতে হয়েছে, আরও দু এক জায়গায় হয়েছে, কোথাও কোথাও খুব ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যারা পারপেট্রেটর, যারা এই কাণ্ডগুলি ঘটিয়েছে, ভয়াবহ অপরাধ করেছে, তাদেরকে প্রথম স্বীকার করতে হবে।